দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যোগফল, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধের যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম চলছে চুলচেরা বিশ্লেষণ। তুলে ধরা হয়েছে ক্ষতি ও সংস্কার কাজের দৃশ্য। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্সের ফাঁস হওয়া তথ্য উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। অন্যদিকে নেতানিয়াহু প্রশাসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন ইরানের হামলায় ভুক্তভোগী ৩৯,০০০ ইসরায়েলি নাগরিক। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধে জয়ের পাল্লা আসলে কোন দিকে? যুদ্ধবিরতির পর প্রথমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দাবি করেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইরানের অভিধানে আত্মসমর্পণ নেই, সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো অর্জনও নেই। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমার সাথে আজ যোগ দিয়েছেন সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের আরও একজন অতিথি থাকবেন। তিনি আসছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ মোল্লা, তিনি প্রাক্তন সামরিক কর্মকর্তা। আপাতত দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু যেতে চাই সিরাজুল ইসলাম আপনার কাছে। সেটি হচ্ছে, এই যুদ্ধে আসলে কে হারলো কে জিতলো? এটা একটা জটিল বিশ্লেষণ হতে পারে। উভয় পক্ষই দাবি করছে তারা আসলে জিতেছে, আর আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও বলেছেন যে তাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। প্রকৃত অবস্থাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাহিদ ভাইকে, যিনি আসবেন আমাদের সাথে যুক্ত হবেন তাকেও আগেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখছি। এখানে আপনার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন মোটা দেখে, কিন্তু এর সাথে আর একটা থিম যুক্ত আছে, যে সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে ইরানের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে, তার মানে ইরানি জাতি তারা কখনো আত্মসমর্পণ করবে না। প্রয়োজনে লড়াই করতে করতে তাদের নীতি, তাদের আদর্শ, তাদের দর্শনকে সামনে রেখে লড়াই করতে করতে প্রয়োজনে শেষ হয়ে যাবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। ব্যাপারটা তার বক্তব্যের মূল কথা এই আসে। আর আপনার প্রথম প্রশ্ন যেটা, যে কে হারলো কে জিতলো, দেখুন এই যুদ্ধে কে হেরেছে কে জিতেছে মোটামুটিভাবে আমরা গণমাধ্যম থেকে কম বেশি বুঝতে পারছি। যুদ্ধের সময়কার বেশ কিছু তথ্যচিত্র, ফুটেজ, এগুলো সামাজিক মাধ্যমে বিশেষ করে এসেছে। কারণ ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধের দ্বিতীয় দিনেই ইসরায়েলি গণমাধ্যমের উপরেই সেন্সর আরোপ করা হয়, যাতে সেখানকার কোনো তথ্যচিত্র প্রকাশ না হয়। কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ হয়ে গেছে কোনো না কোনোভাবে। এখন এই আধুনিক যুগে এটা আর ঠিকই রাখা যাচ্ছে না। তো ইসরায়েলের ভেতরের কিছু কিছু মানুষ খুব সেন্সিটিভ কিছু ফুটেজ বা স্থির চিত্র প্রকাশ করে ফেলেছে। পরবর্তীতে এইরকম খবর আমরা পেয়েছি, গণমাধ্যমে এসেছে, যে কারা ওইগুলো প্রকাশ করেছে তাদেরকে খুঁজে বের করবে ইসরায়েলি পুলিশ বা তাদের ভেতরের গোয়েন্দা সংস্থা ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ইসরায়েল এই জিনিসগুলো প্রকাশ হতে দেয়নি। তো এই জায়গা থেকে, এবং সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে প্রচারিত ফুটেজ, এমনকি আজকে ইসরায়েলি খুবই প্রভাবশালী পত্রিকা টাইমস অফ ইসরায়েল বা আরও অনেক পত্রিকায় বা তাদের চ্যানেলগুলোতে যে সমস্ত ফুটেজ, যে সমস্ত হিসাব নিকাশ বের হচ্ছে, সেটা ম্যাসিভ। এবং এও বলা হচ্ছে যে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় প্রকাশ হচ্ছে অনেক কম। আমরা আরেকটা তথ্য যদি উল্লেখ করি, যে ইসরায়েলের ৩৯,০০০ মানুষ সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। কিসের ক্ষতিপূরণ? তাদের ঘর বাড়ি, বসত বাড়ি, ভবন ধ্বংস হয়ে গেছে। আর প্রায় ১০,০০০ বা ১১,০০০ মানুষ মনে হয় তাদের গাড়ি বা পরিবহন, যানবাহন, এইগুলো ধ্বংসের জন্য ক্ষতিপূরণ চেয়ে দাবি করেছে। তার মানে কি? মানে ক্ষতির পরিমাণটা অনেক বেশি, এটা কল্পনার বাইরে, যেটা বিশ্ববাসী কেউ ধারণা করে, খোদ ইসরায়েলও না। হতাহতের সংখ্যা কম। হতাহতের সংখ্যা কম, তার কারণ আছে। তার কারণ হচ্ছে যে তাদের বাংকার সিস্টেম, তাদের নিরাপত্তা যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা কম। এছাড়া ইরান যে যুদ্ধটা করেছে, এই যুদ্ধটা ইসরায়েলি জনগণের বিরুদ্ধে না,
এই যুদ্ধটা বেসিক্যালি ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে এবং ইসরায়েলের যে সমস্ত গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী যারা ইরানের বিরুদ্ধে মূলত যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে। সে কারণে ইরান বেশি হামলা করার চেষ্টা করেছে। ইসরায়েলের সামরিক স্থাপনা বিশেষ গুরুত্বপূর্ণ, তাদের গবেষণা অর্থাৎ যুদ্ধ সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান সেইগুলোকে ডিসম্যান্টেল করে দেওয়ার চেষ্টা করেছে, ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার চেষ্টা করেছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। যার কারণে সাধারণ লোকজন নিহত বা হতাহতের খবর কম আমরা পাচ্ছি এবং অনেক সেনা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা মারা গেছে বলে আমরা এও খবর পাচ্ছি, কিন্তু সেগুলো প্রচার করা হচ্ছে না ইসরায়েলি টেকনিক্যাল কারণে। আসবে আপনার কাছে। আর ইরানের দিক দিয়ে ক্ষয়ক্ষতির যে চিত্র আমরা পাচ্ছি, ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চয়ই, কিন্তু মোটা থেকে যদি আমরা ক্ষয়ক্ষতির বিবেচনায় বলি তাহলে ইসরায়েলের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। আর হতাহতের যদি কথা বলি তাহলে ইরানে হতাহতের সংখ্যা বেশি। আমি একটু যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে, সেটি হচ্ছে যে যুদ্ধ বা সংঘাত যেটা আমরা বলি না, এটা বর্ডার ছাড়া একটা দুটো দেশ। হ্যাঁ, আমরা ছোটবেলায় গল্প পড়েছি সোহরাব রুস্তুমের কথা, বীরদের যুদ্ধের গল্প আমরা জানি, কিন্তু এই যুদ্ধটা হলো আকাশপথে, ঘোড়া চালিয়ে একদম যুদ্ধ করলো, দেশ জয় করলো, সেরকম কিছু না। এই অবস্থায় এই যুদ্ধটা 2000 কিলোমিটার দূরত্বের দুটি দেশ, এই যুদ্ধ কি আপনার কাছে মনে হয় যে দীর্ঘমেয়াদী হওয়ার কোনো আশঙ্কা ছিল? একেবারেই ছিল না। আমার একটা প্রেডিকশন ছিল, আমি আরেকটা চ্যানেলে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল, তখনও এই সংঘর্ষ চলছে, যেহেতু কেউ কোনো দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি তাই এটাকে টেকনিক্যালি যুদ্ধ বলা যাবে না। একই প্রশ্ন করা হয়েছে, তখন করা হয়েছিল এটা কতদিন চলতে পারে, আমি বলছি খুব বেশি দিন চলবে না, খুব বেশি দিন চলা সম্ভব না। ইরান এবং ইসরায়েল দুজনেরই দুটো খুব বড় রকম সমস্যা আছে। ইসরায়েলের অ্যাটাক করার ক্যাপাবিলিটি খুব ভালো আছে, কারণ ইসরায়েলের যে ফাইটারগুলো আছে F-35 যখন যায়, মানে ইরানের তো এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কি আছে না আছে আমরা আসলে এখনো বলতে পারবো না, খুব ভালো কিছু নেইও, যাও আছে তারও এফেক্টিভ দেখলাম না। মানে ইসরায়েলের কোনো রকম কোনো কিছু করতে পেরেছে, দাবি করেছে F-35 3টা ডাউন করেছে, করলো এটা ভীষণভাবে তারা দেখাতো, একটা ড্রোন ডাউন করেছে সেটা তো দেখিয়েছে। সো তেমন কিছু না, সে নির্বিঘ্নে অ্যাটাক করে আসছিল। কিন্তু ইসরায়েলের প্রবলেম হয়েছে অন্য জায়গায়, তার ডিফেন্স। কারণ ইসরায়েলের জনগণ এতদিন পর্যন্ত ভেবে নিরাপদ বোধ করেছে, পৃথিবীতে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম, ইসরায়েল দেশটা ছোট, ফলে এত নিশ্ছিদ্র পুরো দেশ যদি আমরা হিসাব করি, কাভারেজ আসলে পৃথিবীর কোনো দেশেই নেই। 3 লেয়ার্সের আমরা সেই বিখ্যাত অ্যারো 3, অ্যারো 2, ডেভিস স্লিং এবং শেষে আয়রন ডোম, এইগুলো মিলে, এবং বিশেষ করে রকেটের মতো খুবই মানে বেসিক রকেট ঠেকিয়ে দেওয়ার প্রযুক্তিও কিন্তু খুব সোজা। আয়রন ডোমকে আমরা হামাসের সাথে সেটাই কাজ করতে দেখেছি, খুবই সাকসেসফুল, 90%-এর বেশি সাকসেসফুল তারা আসলে হয়েছে। কিন্তু সমস্যা হলো এগুলো অনেক এক্সপেন্সিভ এবং এটা টাইম কনজিউমিং। দেখা গেল ইরান কি করেছে, ইরানের খুব বেসিক, এটা আমরা হামাসের সময়ও দেখেছি, সেটা হচ্ছে সিস্টেমকে ওভারওয়েলম করে ফেলা। ইরান আসলে মূল হিট করতে চেয়েছে তার ব্যালিস্টিক মিসাইল দিয়ে, আচ্ছা, কিন্তু সে করেছে কি, এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখার জন্য এবং তার মিসাইল প্রচুর খরচ করানোর জন্য সে প্রচুর ক্রুজ মিসাইল এবং ড্রোন, ইরানের ড্রোন কিন্তু বেশ বিখ্যাত, আমাদের মনে আছে নিশ্চয়ই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়ার অস্ত্রের মানে খুব অবস্থা ভালো ছিল না, শাহেদ 136 ড্রোন রাশিয়াকে দিয়েছিল, রাশিয়া সেই ড্রোন দিয়ে ইউক্রেনকে কিন্তু অ্যাটাক করেছে। ফলে প্রচুর মিসাইল তাকে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে লঞ্চ করতে হয়েছে। এবং একটা সময়ে আমরা পরে দেখলাম, ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট করলো যে ওদের এই ডিফেন্সের যে মিসাইল সেগুলো কমতে শুরু করেছে, বিশেষ করে অ্যারো 3, কারণ অ্যারো 3 দিয়ে আপনি ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করছেন। অ্যারো 3 1,500 কিলোমিটারের একটা মিসাইল। আর একটা কথা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা জরুরি, একটা অ্যাটাকিং মিসাইলের প্রেসিশন বলা হয় অ্যারাউন্ড 50 মিটার্সের মধ্যে গিয়ে যদি পড়ে, এই বিল্ডিংয়ের 50 মিটার্সের মধ্যে পড়লে 1,500 কিলোমিটার থেকে উড়ে এসে আপনি এটাকে প্রিসিশন মিসাইল বলবেন, মানে এত দূর থেকে এসে এখানে পড়েছে। কিন্তু খেয়াল করুন, আপনি যখন মিসাইল ইন্টারসেপ্ট করেন তখন 50 মিটার কিন্তু প্রিসিশন না, কারণ ও এটাকে মিস করবে, ওটা একেবারে টু দ্য পয়েন্ট যেতে হয়। এই কথাটা মানে হচ্ছে ইন্টারসেপ্টিং মিসাইলগুলো টেকনোলজিক্যালি মানে অনেক অনেক বেশি সফিস্টিকেটেড হতে হয়। কিন্তু ইসরায়েলের আয়রন ডোমের কথা আমরা শুনলাম যে সারা বছরই আমরা শুনে আসছি, অনেক আগে থেকে শুনছি যে ব্যাপক শক্তিশালী। না, আয়রন ডোম দিয়ে কিন্তু এবার কাজ করেনি, এটা একটু বলি, মানে সেইটা তাহলে কি হলো? না না একটু বলি, ইসরায়েলের 3টা লেয়ারে, মানে 1,500 কিলোমিটার, এমনকি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমে ঢোকার আগে সে মিসাইলকে কিন্তু ধ্বংস করতে পারে। এটা অ্যারো 3, 1,500 কিলোমিটার তার রেঞ্জ। ইরানের তো ব্যালিস্টিক মিসাইলগুলো খুব ফাস্ট, 7 থেকে 8 মিনিট লাগে ওখান থেকে উড়ে এসে এখানে পড়তে। সো এগুলো অ্যারো 3 দিয়ে সে ইন্টারসেপ্ট করেছে। একটা অ্যারো 3 মিসাইলের দাম বাংলাদেশি টাকায় 25 কোটি টাকা। এবং অনেক সময় মাল্টিপল মিসাইল আপনি লঞ্চ করেন, যদি একটা মিস হয় যাতে অন্যগুলোও লেগে যায়। তো যেটা বলছিলাম যে আপনি
খুবই প্রেসিশন মিসাইল, এগুলো বছরের পর বছর আপনি যখন স্টক পাইল তৈরি করেন এগুলো এখন সমানে শেষ হয়ে যাচ্ছে। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি ইরানের কিন্তু প্রথম দিকে হিট করার পার্সেন্টেজ 5% 7% ছিল, পরবর্তীতে একবার একটা ইসরায়েল নিজে স্বীকার করেছে যে ইরান 30টা মিসাইল লঞ্চ করেছে, 10টাই সে হিট করেছে, মানে 1/3 হিট করছে। তার মানে আপনার কাছে যে ডিফেন্সিভ যে মিসাইলগুলো আছে সেগুলো কমছে। সো ইসরায়েলও খুব লম্বা সময়, ইসরায়েল হয়তো ইরানকে অনেকদিন আরও অ্যাটাক করতে পারবে, কারণ প্লেনে করে বোমা নিয়ে ফেলে আসার খরচ অনেক কম মিসাইলের চাইতে, কিন্তু তার ডিফেন্সিভ যেটা মানে ইরান মানে তেল আবিবের লোকজন তো ভেবেছে আমরা আমাদের গায়ে এসে কোনোদিন মিসাইল পড়বে না, কিন্তু ইরানের মিসাইল পড়তে শুরু করলো, পেনিট্রেট করতে শুরু করলো। নেতানিয়াহুকে তো মিস্টার সিকিউরিটি খেতাব দেওয়া হয়েছিল যে তিনি এই কারণেই হয়তো যে কখনো কোনো আক্রমণ, ওই সিকিউরিটি বোধ তো ভেঙে গেল। আবার ইরানের প্রবলেম হচ্ছে ইরান ড্রোন বা ক্রুজ মিসাইল দিয়ে যতটুকুই চেষ্টা করুক, মূল অ্যাটাক তো হচ্ছে ব্যালিস্টিক মিসাইলগুলো, এবং এগুলো মিড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অনেক এক্সপেন্সিভ, এগুলো সে বছরের পর বছর তৈরি করছে, সংখ্যাটা শোনা যায় প্রায় 3000 আছে তার। তো ইরানও খুব বেশি দিন, এখন সব তো মিসাইল সে এখনো শেষ করে ফেলবে না, তার সপাচেক সম্ভবত সে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে, তার ভবিষ্যতের প্রশ্ন আছে। আর একটা তথ্য একটু জানিয়ে রাখি, যেগুলো এত জটিল, রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় জ্যাভলিন নামে একটা মিসাইল ব্যবহার করা হয়েছে, ম্যানপ্যাড কাঁধে নিয়ে ট্যাঙ্ক ধ্বংস করার জন্য, ম্যাজিকের মতো কাজ করেছে। তো আমেরিকা ইউক্রেনকে এত জ্যাভলিন দিয়েছে, তার যে স্টক কমে গেছে, এখন আমেরিকায় রেথিয়ন যারা এটা বানায় তারা বলেছে এটাকে ফিল আপ করতে 10 বছর লাগবে। ফলে অস্ত্রগুলো এত জটিল, খুব দ্রুত বানিয়ে ফেলা যায় না, এগুলো বোমা না, মিসাইলগুলো, সেটা অ্যাটাকিং বা ইন্টারসেপ্টিং যেটা হোক, সেজন্য দুই দেশের পক্ষেই ইসরায়েল অ্যাটাক করতে পারত। যুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা তাহলে ছিল না, এরকম দীর্ঘমেয়াদী যুদ্ধ এবার হওয়ার কোনো সুযোগ ছিল না। এবার যেটা হতে পারে, দুই দেশ পরস্পরকে যাচাই করে নিতে পারলো কার কি আছে, কি পরিস্থিতি আছে, ইরান কতটা কেপেবল। আর একটা কথা মনে রাখতে হবে, ইরানের কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নিউক্লিয়ার প্রযুক্তির চাইতে একটা নতুন বাস্তবতা সামনে এসছে, ইরানের মিসাইল প্রযুক্তি, এবং হোম গ্রোন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজস্ব তৈরি আর কি। একদম, সে অ্যাটম বোমা তৈরি করুক বা এগুলো প্রত্যেকটা নিজে বানাচ্ছে, সে কারো কাছ থেকে কিনে আনে নাই। আমি তো বলি যে ইরানে যদি নিষেধাজ্ঞা না থাকতো, ইরানের কিন্তু অস্ত্র ব্যবসা এবার খুব ভালো দাঁড়িয়ে যেত, সে যে সাকসেস দেখাতে পেরেছে। আমাদের নিশ্চয়ই মনে আছে ইউক্রেন আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধের সময় ওই যে টার্কির বাইরাক্তার TB2 ড্রোনটা খুব সাকসেসফুল হলো, সমানে বাংলাদেশও কিনেছে কিন্তু বাইরাক্তার TB2 টার্কি থেকে। সো এই জিনিসগুলো হয়, তো এটাই ভয়ের ব্যাপার যে সময় যত যেতে থাকবে ইরান কিন্তু তার শক্তি খুব ভালো সঞ্চয় করবে। আসবে আপনার কাছে, আমি আবার যেতে চাই সিরাজুল ইসলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে ডাক্তার জাহিদুর রহমান একটা কথা বললেন যে ইরান যখন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছিল, ড্রোন দিয়েছিল, তো এখন সেটা তো সম্পর্কের খাতিরে দিয়েছে। একটা কথা বলে যে বিপদেই হচ্ছে বন্ধুর পরিচয়। এই যে সংঘাত বা যুদ্ধ যেটাই বলি, এই সংঘাতে বন্ধু যারা ছিল, যে দেশের যে বন্ধু ছিল, আমরা দেখলাম যে ইসরায়েলের দিকে শেষ পর্যন্ত আমেরিকা তাদের পাশে দাঁড়িয়েছে। ইরানের যারা বন্ধু ছিল, সেই বন্ধুরা কি শেষ পর্যন্ত মানে বন্ধুর পরিচয় দিতে পেরেছে কিনা? আপনার প্রশ্ন খুবই পরিষ্কার। জি, একটা বিষয় মনে রাখতে হবে যে আমেরিকা ইসরায়েলের বন্ধু না। আচ্ছা, ইসরায়েলের কেন্দ্রীয় সরকার ধরেন আমেরিকা, যদি খুব মানে পরিশীলিত ভাষায় বলতে হয়, আর বাস্তব কথা বলতে যায়, তাহলে যেটা ইসরায়েল সেটাই আমেরিকা, যেটা আমেরিকা সেটাই ইসরায়েল। ইসরায়েল আমেরিকা জাস্ট একটা ঘাঁটি মার্কিন এই মধ্যপ্রাচ্যে, নাথিং এলস। ফলে ইসরায়েলের পাশে আমেরিকা এসে দাঁড়ায়নি, জাস্ট আমেরিকার একটা ঘাঁটি যুদ্ধ করছে, সেই ঘাঁটির নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকাকে যা করা দরকার তাই করেছে। আমি এর চেয়ে আর বেশি কিচ্ছু বলতে রাজি না, ভাবতেও রাজি না, এটাই বাস্তবতা। আর ইরানের পাশে যে সমস্ত বন্ধু এসে দাঁড়ানোর কথা ছিল তারা দাঁড়িয়েছে কি না, প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত বন্ধুকে এই মুহূর্তে ইরান তাদের পাশে চেয়েছে কিনা সেটাই তো প্রশ্ন। আপনি শিওর থাকেন, আমি জেনে বুঝেই বলছি, আপনি শিওর থাকেন যে ইরান তার সাথে কোন মিত্র আসবে আর কোন মিত্র আসবে না এই সমস্ত চিন্তা ভাবনা করে তার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি কখনো। যদি, এবং সে জানে, ইরান জানে যে আমার সাথে আমেরিকা এবং ইসরায়েলের বোঝাপড়া একটা হবেই, ইরানের বিপ্লব যদি রাখতে হয় টিকে, এই বোঝাপড়া একদম অবভিয়াস, মাস্ট। ফলে ইরান কখনোই এই কথা চিন্তা করেনি যে আমার পাশে কে এসে দাঁড়াবে, কোন বন্ধুর সাহায্য পাবে এবং আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এই যুদ্ধে যেটা হয়েছে, ইরান এই চিন্তাই করেনি যে আমার পাশে রাশিয়া বা চীন এসে দাঁড়াবে এবং তারা হেল্প করবে, আমি যুদ্ধ করব। এবং আরও বাস্তবতা হচ্ছে, যুদ্ধের সম্ভবত 12 দিন পার হওয়ার পরে বন্ধ হলো যুদ্ধ। এই 12 দিনে ইরানের
এই রকম পর্যায়ে যাওয়ার কোনো ঘটনাই ঘটেনি যে রাশিয়া গিয়েছিলেন, শেষের দিকে তো রাশিয়া গিয়েছিলেন, সেখানে তো বৈঠক করেছেন না। রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গিয়েছেন, তাদের সাথে টেকনিক্যাল কোনো সিদ্ধান্ত, টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে মেবি হতে পারে যে মার্কিন সরকার যখন ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছে, তাহলে এই অবস্থায় আমি কিন্তু গেলাম, হয়তো ইরান এই সিগন্যাল দিতে চেয়েছে যে আমি কিন্তু গেলাম এটাকে, তোমার মতামত কি? কারণ রাশিয়া এবং চীন মিত্র, তো আচ্ছা হয়তো মতামত নিয়েছে। এবং আমরা দেখেছি রাশিয়ায় আরাকচির সফরের পরপরই মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে কাতার, ইরাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ফলে এই ধরনের ডিসিশন এসছে। বাট ওই ক্ষেত্রে এমন হয়নি যে রাশিয়া বলছে যে ঠিক আছে তুমি হামলা করো, আমি তোমার পাশে আছি, বা আমি এতগুলো অস্ত্র তোমার পাশে দিলাম, বা আমার সেনা পাঠালাম। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ মোল্লা, সামরিক তিনি কর্মকর্তা প্রাক্তন, তার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আলোচনায় এইমাত্র যে আমরা আলোচনা করলাম সেখানে উঠে এসেছে যে ইসরায়েল এবং ইরানের যে সংঘাত বা যুদ্ধ যেটাই আমরা বলি না কেন, সেটি আপাতত হয়তো হলো, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু দুই দেশ আসলে তাদের শক্তিমত্তার একটি পরীক্ষা, একটি যাচাই বাছাই হয়েছে এখানে, যে আসলে কে কতটা প্রত্যক্ষ পরোক্ষভাবে শক্তিশালী। ফলে এর ফলে কি আশঙ্কা করা যায় যে যুদ্ধ কি আপাতত থামলো, কিন্তু ভবিষ্যতে আরও এই দুই দেশ যুদ্ধের ঝুঁকির মধ্যে থাকলো কিনা? অবশ্যই জি, কারণ এটা একটা সাময়িক যাচাই হয়তো হয়েছে। আচ্ছা, কিন্তু তাদের যে যুদ্ধ বাঁধানোর যে উদ্দেশ্য ছিল সেটা তো সমাপ্ত হয়নি। যেহেতু ইসরায়েলের মিশন এখনও অ্যাচিভ হয়নি, যুক্তরাষ্ট্রের মিশন এখনও অ্যাচিভ হয়নি, তাই এই যুদ্ধ পরবর্তীতে চলতে থাকবে। হয়তো মাঝে মাঝে আলোচনা হবে, আলোচনা ফলপ্রসূ না হয়ে ব্যর্থ হবে, সেই ব্যর্থতার পর হয়তো আবার একটা আক্রমণ হবে, দেখা যাবে তার কিছুদিন পর একটা যুদ্ধবিরতি হয়েছে, এভাবেই চলতে থাকবে। আচ্ছা, এবং এই যুদ্ধ কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো শেষ হবে, কিন্তু সেটা কবে হবে এবং কবে কার উদ্দেশ্য হাসিল করতে পারবে, তার মিশন অ্যাচিভ করতে পারবে, সেটা আমরা এখনো জানি না। মার্কিন প্রেসিডেন্ট আজকেও বলেছেন যে যে কোনো সময় আবার এই সংঘাত বেঁধে যেতে পারে, সে এই আশঙ্কার কথা তিনি বলেছেন আজকে। তার আশঙ্কাটা তিনি নিজেই প্রকাশ করেছেন, তার মানে তার মনে যা আছে জি সেটা এখনো পুরোপুরি প্রকাশ করেননি। আচ্ছা, তার মানেটা হলো যে তিনি বলেছেন যে ইরান যদি আলোচনায় না আসে বা আলোচনা করে তার সাথে যদি এই বিষয়টা সুরাহা করা না যায়, জি, তার অর্থ হলো যে এর পরে তিনি আবার আক্রমণ করবেন। আচ্ছা, আমি একটু যেতে চাই জাহিদুর রহমান আপনার কাছে এই একই প্রশ্ন, যে আসলে কি মানে আগামী ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, যে যুদ্ধ তো আপাতত থামলো, বিরতি হলো, কিন্তু মানে এটার ঝুঁকিটা রয়ে গেল কিনা, ভবিষ্যৎ ঝুঁকি সেই জায়গাটায় নিশ্চয় রয়ে গেল। যেমন ধরুন ইরান, মানে আমরা অনেকে ঠিক মতো কথাবার্তা বলি না কেন যেন, আমরা যখন আলোচনা করি, আমি আমাদের ফেসবুকে কথা বলছি, মানে আমরা ধরেন বায়াস আছে, ইরান যেহেতু একটা মুসলিম কান্ট্রি, যে আমাদের গায়ের জোরে ইরানের পক্ষে দাঁড়িয়ে পজিটিভ বলতে হবে। একটা ছোট তথ্য দেই, মানে যুদ্ধে আসলে কোনো রকম কোনো আইডিওলজি থাকে না। এই যে পুতিন আসছে না কারণ ওর আসলে ইন্টারেস্ট ম্যাচ করছে না। বাশার আল আসাদ যখন মুসলমানদেরই কচুকাটা করছিল, লক্ষ লক্ষ মুসলিম কি তার অ্যাটাকে মারা যায় নাই? সে কি কেমিক্যাল ওয়েপন ইউজ করে নাই মুসলমানদের বিরুদ্ধে? এবং টেকনিক্যালি ওরা তো সুন্নি মুসলিম আবার। আচ্ছা, বাশার আল আসাদের প্রধান শক্তি কে ছিল? ইট ওয়াজ ইরান, ইজন্ট ইট? তো সেই ইরান এই মুসলমান হত্যার জন্য বাশার আল আসাদকে সাপোর্ট দিয়েছে। ব্যাপারগুলো এরকম, ইরানের হিসাব আছে। আমি আবারও বলছি, জন্য যুদ্ধকে আমরা ওই পার্সপেক্টিভে দেখি। এখন আমি অনেককে অবাক হয়ে দেখছি যে ইরান বলছে আমরা নিউক্লিয়ার, মানে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট তারা করছে পিসফুল ইউজের জন্য। আপনি 60% ইউরেনিয়াম পর্যন্ত এনরিচ করে ফেলেছেন, অ্যান্ড দ্য টোটাল অ্যামাউন্ট ইজ 400 কেজি, যেটা দিয়ে 8-10টা বোমা বানানো যায়। আচ্ছা, আপনি কীভাবে শান্তিপূর্ণ উপায়ে ইউজ করতে পারেন ইউরেনিয়াম? একটা হচ্ছে আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য পারেন, সেই ক্ষেত্রে ইউরেনিয়াম 235, মানে এনরিচমেন্ট মানে ইউরেনিয়াম না, ইউরেনিয়াম 235 আপনি এনরিচ করছেন, সেটা 3 to 5% হলেই হয়। এই যে আমাদের রূপপুরে আসবে, আমাদের এখানে ইউটিউব থাকে, কতগুলো প্যালেট থাকে, এগুলো 3 to 5% এনরিচ। বোমার জন্য 90%। আচ্ছা, ল্যাবে কিছু কিছু ক্ষেত্রে 20% পর্যন্ত এনরিচড ইউরেনিয়াম লাগে, তাও আপনার
আধা কেজি 1 কেজি 2 কেজি লাগে, আপনি 400 কেজি বানাইছেন কেন? তার মানে ইরান একটা বোমা তৈরি করতে গেছে। এখন কেউ বলতে পারে ইরান বোমা তৈরি করা উচিত হবে কিনা, ইসরায়েলের বোমা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ধরে নিই ইরান বোমা তৈরি করতে যাচ্ছে, এটা হলো জরুরি কথা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ইরান আবার বোমা তৈরি করার একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যেটা ইসরায়েলের নাই। এনপিটি বলে একটা চুক্তি আছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। ধরুন আমরা যদি কালকে বোমা বানাতে শুরু করি, আমাদের কাছে কিন্তু ঘাট ধরতে পারে বা কারণ আমরা এনপিটি চুক্তির মধ্যে আমরা নেই, না আমরা চুক্তিতে আছি, আমরা আছে। হ্যাঁ, ভারত, পাকিস্তান, ইসরায়েল এই চুক্তি সাইনই করে নাই। 3টে দেশে কিন্তু বোমা বানিয়েছে। দেখেন, ইরান তো এনপিটি সাইন করেছে, সুতরাং টেকনিক্যালি সেই চুক্তির অংশ হিসাবে বোমা বানাতেই পারে না। কিন্তু ইরান সাইন করেছে, তারপর ইরানের উপরে যে পারমাণবিক বানানোর যে অভিযোগ দেওয়া হয় সেটা কেন? সে তো সাইন করেছে, কারণ আমি দেখছি যারা সাইন করে নাই তাদের বিরুদ্ধে কেন? না, পার্থক্য আছে। আপনি যখন একটা চুক্তির অংশ না, সেটার জন্য আপনি তখন চুক্তি দেখাতে পারেন, আপনি তাকে অন্যভাবে চাপ দেন। যেমন নর্থ কোরিয়া চুক্তিতে ছিল, বেরিয়ে গেছে, পরে বোমা বানিয়েছে। কিন্তু যখন আপনি চুক্তির অংশ, আপনি তো চুক্তি অনুযায়ী পারেন না। ইরান যে 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করেছে, সেটার ওজন 400 কেজি, এটা ইরান নিজেও স্বীকার করেছে, কারণ আইএইএ যে পরিদর্শক দল তারা গিয়েছিল। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, চুক্তির মধ্যে থেকে কি ইরান এটা করতে পারে? করতে গেছে ওরা, বারবার ওই কথাটা বলতে যাচ্ছে, আমরা শান্তিপূর্ণ উপায়ে এনরিচ করছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওর বলছে আমি তো বোমা বানাচ্ছি না। যেদিন ও বোমা বানিয়ে ফেলবে, কিন্তু এখন কোনো দেশ তো বসে থাকবে না। 90%-এর আগে তো ধাপে ধাপে আগাবেন। আপনি 60% এনরিচমেন্টে চলে গেছেন, অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য টেকনোলজি। এই যে সেন্ট্রিফিউজ দিয়ে করে, ইরান নিজে বানিয়ে ফেলেছে। আমি প্রায় বলি, মানে এই রেজিম নানান রকম সংকট তৈরি করেছে ইরানের, কিন্তু এই তো পার্সিয়ান সিভিলাইজেশন, হাজার হাজার বছরের সভ্যতা, ওদের জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞায় যে উন্নতি, সেটা তো ঠেকিয়ে রাখা যায়নি। তো যে কথাটা বলছিলাম, তাহলে ইরানের হাতে মানে একটা নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী দেশ ইরানকে কি তারা থাকতে দেবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। ইসরায়েল আমেরিকা থাকতে দেবে কিনা? আমি মনে করি উত্তর হচ্ছে না, তাদের ইচ্ছা সেটা। এখন প্রবলেম কোথায় দাঁড়াচ্ছে দেখুন, এবারকার যুদ্ধে যেটা বেরোলো, বিশেষ করে আমরা ফোর্দো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছি, সেটা মাটির নিচে আছে। আমেরিকার ওই অতি আলোচিত GBU-57 বোমা মারাটারা হলো, পেন্টাগনই বলছে এটা আসলে তেমন কিছু হয় নাই। আচ্ছা, তাহলে খেয়াল করুন, ইরানের নিউক্লিয়ার স্থাপনাকে আপনি আসলে খুব মেজর টার্গেট করে কনভেনশনাল ওয়েপন দিয়ে এটাকে ধ্বংস করতে পারছেন না। সর্বোচ্চ আক্রমণ করলে আপনি ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন, ওটা পারবেন না। তাহলে পথটা কি, যেটা নেতানিয়াহু বলে ফেলেছিল, তাদের টার্গেট আসলে এবার এটা ছিল, রেজিম চেঞ্জ করা। রেজিম যদি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো যদি একটা পুতুল সরকার বসিয়ে দিতে পারেন, তারপর তার কাছ থেকে ওই ইউরেনিয়াম আপনি নিয়ে নিতে পারবেন বা সেখান থেকে সরিয়ে আনতে পারবেন। সেই কারণেই ভবিষ্যতে আমার মনে হয়, আরেকটা কথা একটু যোগ করে রাখি, নেক্সট অ্যাটাক খুব বেশি দেরি হবে না। কেন জানেন? ইরান এতদিন পর্যন্ত আসলে ইরানের বিরাট শক্তি ছিল, কতগুলো প্রক্সি আছে, হেজবুল্লাহ, হামাস, হুতি। বিশেষ করে হেজবুল্লাহ আর হামাস খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটার সাথে ইসরায়েলের বর্ডার আছে, লেবানন এবং গাজার। সাম্প্রতিক সময় এরা খুবই দুর্বল অবস্থায় আছে। ভবিষ্যতে কিন্তু এরা আবার শক্তি সঞ্চয় যদি করে ফেলে, ইরানকে আবার অ্যাটাক করতে যদি দেরি হয়, সব দিক থেকে তারা অ্যাটাকের শিকার হতে পারে। আমি একটু যেতে চাই মোহাম্মদ ফিরোজ মোল্লা আপনার কাছে, সেটি হচ্ছে যে আলোচনা আসলো, যে এই সূত্র ধরে আমি বলছি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব বলেছেন যে প্রশ্ন হচ্ছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে। রেজিমের কথা তিনি বলেছেন, খামেনি শাসন ব্যবস্থা কতদিন টিকতে পারবে তা অনুমান করা কঠিন। আলী খামেনি সম্ভবত পুরো অর্থে ইসলামী প্রজাতন্ত্রের শেষ সর্বোচ্চ নেতা হতে পারেন। মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী যেটা বলে ফেলেছেন যে আমাদের উদ্দেশ্য ইরানের রেজিম চেঞ্জ করা, সরকার ব্যবস্থা পরিবর্তন করা। সেই জায়গাটায় ইসরায়েল আসলে কতটা সফল হওয়ার সম্ভাবনা আছে সেটা এই মুহূর্তে বলা কঠিন। যে ইসরায়েল যে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তার সাথে যুক্তরাষ্ট্র যে অংশগ্রহণ করেছে নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে আক্রমণ করে, তো সেখানে তারা যে লক্ষ্যটা অর্জন করতে চেয়েছিল, এখন যেটা অনুমেয় সেই লক্ষ্য অর্জিত হয়নি। এবং খোমেনি শাসনের বিপরীতে জনগণের অংশগ্রহণ খুব একটা দেখা যাচ্ছে না। এখনও তার শাসন ব্যবস্থায় জনগণ তাদের পিছনে আছে বলে প্রতীয়মান হচ্ছে। আচ্ছা, তো এই অবস্থা চলতে থাকলে এটা ঠিক বলা কঠিন যে খোমেনি শাসনের অবসান ঘটবে কিনা। এটা সত্য যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে চাচ্ছে ওখানে এই ইসলামিক প্রজাতন্ত্রের যে শাসন, ইসলামী শাসন, এটার অবসান ঘটাতে। কারণ এই খোমেনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দেশটাকে তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ তাদের কথা শোনার মতো অবস্থায় নিয়ে যেতে পারেনি। আচ্ছা, মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে তার মধ্যে ইরানই হলো সেই দেশ যে দেশকে এখনও যুক্তরাজ্য তার কবজায় নিতে পারেনি, আর প্রায় সকল দেশই তার কবজায় চলে গেছে। তো এই অবস্থায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে ইসলামী এই শাসন ব্যবস্থা যেন তার অবসান ঘটাতে পারে।
এবং সেটার শেষ চেষ্টা তারা করছে বলে এখন প্রতীয়মান হচ্ছে। এর আগে এই ধরনের কালেকটিভ আক্রমণ, প্রথম ইসরায়েল পরে যুক্তরাষ্ট্র, এই ধরনের আক্রমণ কখনো ঘটেনি, এই প্রথম। এবং এর ভয়াবহতা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে, এর স্কেল আরও তারা বাড়াতে পারে, হয়তো তাদের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের মিশন অ্যাচিভ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ পৃথিবীর ইতিহাস বলে না যে যুক্তরাষ্ট্র কখনো কোনো যুদ্ধে জয়ী হয়েছে। প্রথম কথা হলো তারা ভিয়েতনামে হেরেছে, তারা আফগানিস্তানে হেরেছে, তো সেখানে তারা কোনোদিনই জয়ী হতে পারেনি। বছরের পর বছর সেখানে তারা ছিল, যুদ্ধ করেছে, বাট শেষ পর্যন্ত ওই দেশের জনগণই জয়লাভ করেছে। তাতে এটা বলা মুশকিল যে ইসলামী শাসন ওখানে অবসান ঘটবে কি না, ওটা ওই দেশের জনগণই এটা নির্ধারণ করবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা ভুল পথ অবলম্বন করেছে। কি সেটা? ভুল পথটা হলো যে ওই দেশের জনগণকে তাদের পক্ষে নিতে পারেনি। জনগণ এখনও ধারণা করা হয় যে খোমেনি শাসনের পক্ষে না থাকুক, তার বিপরীতে নাই। আসবে আপনার কাছে যেতে চাই সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন এই একই আলোচনার সূত্র ধরে যে ওই দেশের জনগণকে, যেটা লেফটেন্যান্ট কর্নেল ফিরোজমুল্লাহ বললেন, সেটা হচ্ছে যে জনগণকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ওইভাবে তাদের পক্ষে নিতে পারেনি, কিন্তু ওই দেশের কিছু অংশ, কিছু মানুষ তো ইসলামপন্থী এই সরকারের বিপক্ষে রয়েছে, ফলে রেজিম চেঞ্জ করাটা কি খুব বেশি কঠিন হবে কিনা যুক্তরাষ্ট্রের জন্য? দেখেন, রেজিম চেঞ্জ করা খুব কঠিন হবে কিনা এই আলোচনাটা যতটা না সুখকর বা প্রয়োজন, তার চেয়ে এই আলোচনাটা করা বেশি প্রয়োজন। যে এই যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকার চেঞ্জ করতে চায়, রেজিম কিন্তু নেতিবাচক অর্থে বলা হয়। হ্যাঁ, তো একটা দেশের বৈধ সরকার তাদেরকে রেজিম বলা নেতিবাচক অর্থে এবং তাদেরকে চেঞ্জ করা, এই এখতিয়ার, এই অধিকার আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে কে? তারা এই অধিকার কোথায় পায়? এবং তারা নিজেরাই নিজেদেরকে কিভাবে, তাহলে তাদের রেজিম, তারাই তো রেজিম এবং তাদেরই তো চেঞ্জ করা প্রয়োজন। এক সেকেন্ড ভাই, মানে বাশার আল আসাদকে ক্ষমতায় রাখার অধিকার ইরান কোথায় পায়? আচ্ছা, আমি জবাব দিচ্ছি। সিকিউরিটি এরকম, সেটাই। আমরা তো পশ্চিমা গণমাধ্যম দ্বারা ভীষণভাবে প্রভাবিত, এবং পশ্চিমা গণমাধ্যম যেভাবে যে তথ্য দেয় আমরা তাই গিলতে বাধ্য হই। না, তারপরে আমাদের তো নিজস্ব বিবেক বুদ্ধি আছে, যুক্তিতর্ক আছে আমাদের। আমি বলি সেই যুক্তিতর্কই দিচ্ছি। বাশার আল আসাদকে টিকিয়ে রাখার মানে অধিকার ইরান কোথা থেকে পেয়েছে? আমাদের ডক্টর জাহিদুর রহমানের প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমাকে। ইরাকের সাদ্দাম স্বৈরশাসক, তাকে আমেরিকা টিকিয়ে রাখার অধিকার কোথা থেকে পেয়েছে? এই প্রশ্ন কি আপনি ডক্টর জাহিদুর রহমান করবেন? আমেরিকা তো খারাপ, আমেরিকা এগুলো আচ্ছা, তারপরে বলি, ডক্টর জাহিদুর রহমান যে এখানে বললেন যে লক্ষ লক্ষ মানুষ সুন্নি মুসলমান বাশার আল আসাদ হত্যা করেছে, কোথায় পেয়েছেন এই তথ্য তিনি? ওই সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি, শিয়া, খ্রিস্টান, আরো বিভিন্ন ধরনের বর্ণের ধর্মের মানুষকে কি আইএস নামক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেনি? এবং তারা কি ইসরায়েল এবং আমেরিকার তৈরি না? এবং তাদেরকে তুরস্ক সমর্থন দেয়নি? মধ্যপ্রাচ্যের সুন্নি দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, মিশর এরা সমর্থন দেয়নি? লক্ষ লক্ষ সংখ্যাটা হেরফের হতে পারে, কিন্তু মানুষ তো মারা গিয়েছে। এখানে ইতিহাস যেটা, সিরিয়ার বাশার আসাদকে টিকিয়ে রেখেছে শুধুমাত্র ইরান এবং রাশিয়া। এই কারণে ইরান টিকিয়ে রেখেছে ইসরায়েল বিরোধী সংঘাতে সিরিয়ার ভূখণ্ডটা প্রয়োজন। ইরান টিকিয়ে রেখেছে এই কারণে, এটা মুসলিম স্বার্থে এবং ইসরায়েল বিরোধী লড়াইয়ে। আর রাশিয়া টিকিয়ে রেখেছে তার ভৌগোলিক স্বার্থে বাশার আসাদকে। এটা প্রচলিত রাজনীতিতে যদি আমেরিকাটা বোধ হয়, তাহলে ইরান এবং রাশিয়াটাও বোধ। সেই জায়গাটা আমি শুরুতেই এই কথাটা বলেছি, কিন্তু এই যে আমরা নৈতিকতা খুঁজছি, ভাইয়া যেটা বললেন, উনি রাদার আমার আর্গুমেন্টটাকে সাপোর্ট করলেন। আমি কিন্তু এটা করায় প্রবলেম বলছি না, পৃথিবীটা এরকম না। আমি এখানে আমেরিকা ভালো করছে তা বলছি না, সেটা বলছি না। এখানে যে এই যে অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য দেয়া হলো যে বাশার আল আসাদ লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে, কোথায় এই তথ্য পেয়েছেন আপনি? এইটাই তো আমাদেরকে দেয়া হয়েছে। বাশার আল আসাদ মুসলিম ব্রাদারহুডের লোকজনকে হত্যা করেছে এই কথা বলে বাশার আল আসাদকে স্বৈরশাসক হিসেবে দেখানো হয়েছে, এবং আরব বিশ্বের সমস্ত মানুষ কোনো প্রবলেম নাই। আমি আমাকে একটু বলতে দিন, খুব সহজ কথা, যেটা সিম্পল। আমি বলছি যুদ্ধ বা কনফ্লিক্টকে সিকিউরিটির পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে, প্লেন এন্ড সিম্পল। আমেরিকা অধিকার কই পেয়েছে, আমি সেই প্রসঙ্গে বললাম ও অধিকার কই পেয়েছে, প্রত্যেকে করে। এই জন্য আমি বলছি করায় প্রবলেম নাই, দুটোই একই। আরেকটা ছোট উদাহরণ দিই, এটাও আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল হবে।
নাগর্নো কারাবাখ বলে আর্মেনিয়া আজারবাইজানের একটা জায়গা নিয়ে যুদ্ধ হয়। নাগর্নো কারাবাখ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা আজারবাইজানের এলাকা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু মানে এথনিক আর্মেনিয়ান বেশি, তো আর্মেনিয়া ওইটা ধরে রাখতে চায়। দফায় দফায় যুদ্ধ হয়েছে, লাস্ট যুদ্ধ হয়েছে কিছুদিন আগে। পৃথিবীতে শিয়া মেজরিটির দেশ কিন্তু খুব কম, এর মধ্যে একটা হচ্ছে আজারবাইজান, মুসলিম এবং শিয়া মেজরিটি, ওখানে 65% হচ্ছে শিয়া। আর্মেনিয়া আজারবাইজানের যখন যুদ্ধ হয়, আজারবাইজান কিন্তু ন্যায়ের পক্ষে, তার ভূমি আর্মেনিয়া দখল করে রাখতে চায়। একসময় রাশিয়া আর্মেনিয়াকে যেহেতু সাপোর্ট করতো, তখন আর্মেনিয়া এটা কবজা করে রাখতে পারছে। যতবার যুদ্ধ হয়েছে, ইরান কার পক্ষে জানেন? আর্মেনিয়ার পক্ষে। ইসরায়েল কার পক্ষে জানেন? আজারবাইজানের পক্ষে। এখানে আমি জানি আপনাকে বলতে হবে না, আপনি আমি শেষ করি তারপর বলি। ও চায় নাই কেন জানেন? ইরানের কিন্তু স্ট্র্যাটেজিক হিসাব আছে। স্ট্র্যাটেজিক হিসাবটা কি জানেন? এই শিয়ারা ওর বর্ডারের, আজারবাইজানের সাথে ওর বর্ডার আছে, তো ওর একটা প্রভিন্সের সাথে এই শিয়ার যে গ্রুপটা আছে তাদের খুব সিমিলারিটি আছে। ওরা করে কি, আজারবাইজানের ওই এলাকা এবং ইরানের একটা অংশ মিলে তারা একটা স্টেট তৈরি করতে চায়। তো ইরানের তো স্ট্র্যাটেজিক প্রবলেম আছে। আমি আবারও বলছি, এর মধ্যে মুসলমান বা খ্রিস্টানের প্রশ্ন নাই। আচ্ছা, আজারবাইজানের আজারি শিয়ারা ইরানের একটা অংশ সহ ওখানকার একটা অংশ নিয়ে, তারা ওখানে কতগুলো আজারি শিয়া আছে ইরানের ভেতরে, মিলে ওরা একটা আলাদা স্টেট ইরানের একটা অংশ নিয়ে তৈরি করতে চায়। তো ইরান চিন্তা করলো এটা তো তাহলে আমার জন্য সুবিধা হইল না। তার মানে এখানে নীতিও নাই, কারণ আজারবাইজান নীতির পক্ষে যুদ্ধ করতেছে। আজারবাইজান মুসলিম প্রধান দেশ, শিয়া প্রধান দেশ, কিন্তু ইরান পক্ষে নিচ্ছে না। আমি বলতে যেটা চেয়েছি, যুদ্ধে আমরা যারা ধর্ম খুঁজি, ইডিওলজি খুঁজি, এটা ভুল, এটাই বোঝাতে চাইছি। স্বার্থের কথা প্রত্যেকে স্বার্থ করে। আমেরিকা পারে কি? পারে না। ইরান কি অনেক কিছু পারে? পারে না, কিন্তু করছে। রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে আমরা রাশিয়ার বিরাট পক্ষে দাঁড়ালাম, রাশিয়া আলেপ্পো সিটি মাটিতে মিশায় দেয় না বম্বিং করে, তার স্ট্র্যাটেজিক প্রয়োজন। একটা বিরতি নেব, তার আগে একটু আমি যেতে চাই মোহাম্মদ ফিরোজ মোল্লা, আপনি একটু বলবেন যে যুদ্ধ মানে সিকিউরিটি কনফ্লিক্ট থেকেই যুদ্ধর সংঘাতটা হয়, সিকিউরিটি বা কোনো ফিনান্সিয়াল বেনিফিট, কোনো না কোনো কারণে আইডিওলজির কথা স্বার্থ আসছে, স্বার্থ স্বার্থ মানে সেলফ ইন্টারেস্ট যে কথাটা আসে, এখানে ইরানের সেলফ ইন্টারেস্ট বা ইসরায়েলের সেলফ ইন্টারেস্টটা কোন জায়গাটায় ছিল? কেন একে অপরকে এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ হলো? এই জায়গাটা যদি আপনি একটু বলেন। ইরানের মানে সিকিউরিটি ইন্টারেস্ট এখানে আছে কিনা? ইরান তো আক্রমণ করেনি ইসরায়েলকে, ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে। এখন ইসরায়েল হলো পুরো মধ্যপ্রাচ্যে কার স্বার্থ সংরক্ষণ করে সেটাই বড় কথা। রাইট, আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের স্বার্থ ইসরায়েল ওখানে সংরক্ষণ করে। ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল ডিসপ্লেসড ইহুদিদের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, 1945 সালের পরে। 1945 সালের পরে এর আগে ছিল না, প্যালেস্টাইন ছিল আচ্ছা ব্রিটিশের একটা কলোনি। তো 1948 সালে ইহুদিদের একজন নেতা এটাকে এই ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। এরপরে যুক্তরাষ্ট্র ওখানে প্রথম দিকে আনুমানিক 1 লক্ষ ডিসপ্লেসড ইহুদিদের ওখানে আনে। এখন এই যে ইহুদিরা, এরা কিন্তু ছিল এর আগে ইউরোপে, সেখান থেকে তারা এথনিক ক্লিনচিংয়ের শিকার হয়েছিল হিটলারের আমলে, এবং সারা ইউরোপের যত ইহুদি ছিল তার কিছুটা অংশ হিটলারের দ্বারা প্রায় 60 লাখের মতো বলা হয় যে তাদের জীবন শেষ হয়ে গেছে। তারপরে পুরো ইউরোপের এই ইহুদিকে ইউরোপ থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য, বলতে গেলে ইউরোপ থেকে বের করে দিয়ে এটাকে ইসরায়েলকে একটা ডাস্টবিন বানাইছে, পুরো পৃথিবীর ইহুদিকে ওখানে ডাম্প করছে। তো কোনো শহরের ময়লা যদি কোথাও ফেলানো হয়, ওটাকে আমরা বাংলায় বলি ভাগাড়, সেখানে একটা গন্ধের সৃষ্টি হয়। তো ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমে ইউরোপের ইহুদিদের ওখানে পুনর্বাসন করেছে। তারা ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়ে পুনর্বাসিত হয়ে পুরো মধ্যপ্রাচ্যটাকে দুর্গন্ধযুক্ত করছে। তারপর ওখানকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সামরিক সকল পরিবেশ বিনষ্ট করে দিছে। এবার আসা যাক মধ্যপ্রাচ্যে কেন এটা হয়। আমরা মুসলমান হলেও কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা শুধু অন্য ধর্মের মানুষদের আক্রান্ত হই না, আমরা প্রচুর পরিমাণ নিজেরা আক্রান্ত হই, নিজেরা নিজেদেরকে আক্রমণ করি। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ নেই, সমস্ত যুদ্ধের স্থল হলো মধ্যপ্রাচ্য।
এবং ইসরায়েলকে ওখানে আমেরিকা পাঠিয়েছে যে সারা বছর যেন ওখানে একটা গণ্ডগোল, ওখানে একটা অস্থিতিশীলতা বিরাজ করে, এবং এটা থাকলে আমেরিকা এবং উন্নত বিশ্ব অর্থাৎ ইউরোপের স্বার্থ সংরক্ষণ করতে সুবিধা হয়, এবং সেটা তারা করে যাচ্ছে এবং এখনও সেটা পাচ্ছে। একমাত্র এখন ডাক্তার জাহেদ যেটা বললেন যে ইরান একমাত্র দেশ যাকে এখনও যুক্তরাষ্ট্র বা পুরো ইউরোপ তাদের কবজায় নিতে পারেনি। এখন ইরানের কিছু ছোট ছোট ইন্টারেস্ট গ্রুপ আছে, যেমন উনি বললেন হেজবুল্লাহ, হামাস, তারপরে হামাস, তারপরে ইয়েমেনের কিছু ইরাই কিছু আছে যারা প্রক্সি যুদ্ধ করে ইরানের পক্ষে ইসরায়েলের সাথে। কিন্তু এখন যেটা শুরু হয়েছে, ট্রাম্প সম্ভবত এবার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধই হতো না, 24 ঘন্টার মধ্যে সমস্ত যুদ্ধ তিনি থামিয়ে দিতেন। এবং তিনি এইটা আশ্বস্ত করেছিলেন তার আমেরিকানবাসীকে এবং বিশ্ববাসীকে যে তিনি ক্ষমতায় আসার 24 ঘন্টার ভিতরে পৃথিবী থেকে যুদ্ধ নামক কিছু আর থাকবে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম সেই যুদ্ধের একটা তো বন্ধ হয়নি, তিনি আরো যুদ্ধের বিস্তৃতি ঘটিয়েছেন এবং তিনি নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আপনি একটু বলবেন যে যেটা হলো যে সিজ ফায়ার আহ্বান জানানো হলো এবং সেটা কার্যকর হয়েছে, কিন্তু আমাদের ইতিহাস যেটা বলে যে ইসরায়েল কিন্তু এই যে সিজ ফায়ার বিষয়টা তাদের মানার ইতিহাস কম, বরঞ্চ ভাঙার ইতিহাস তাদের বেশি। ফলে এই সিজ ফায়ার কি আপনার কোনো সম্ভাবনা আছে, যেটা আশঙ্কা আছে কিনা যে ভেঙে আবারও সংঘাত লেগে যেতে পারে? মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, এটা আমি মনে করি, শোনেন, এই যে সিজফায়ার কথাটা বলা হচ্ছে, সিজফায়ারের ব্যাপারটা যা হয়েছে সেটা হচ্ছে যে ইরান বলেছিল যে ওরা বন্ধ করলে আমরা বন্ধ করব, এবং ইরানের পক্ষ থেকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল যে এই টাইমের পরে ওরা যেন আর হামলা না করে ইসরায়েল। কিন্তু তার আগে ইরানের হামলাটা ফাইনাল হামলা চালিয়েছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু কোনো চুক্তি হয়নি, কোনো পক্ষের ভিতরে কোনো মধ্যস্থতাকারী মাধ্যমে চুক্তি হয়নি লিখিত, ফলে এটা মানার তো ওইভাবে মানে এটা কি মৌখিক একটা আদেশে মৌখিক আহ্বানে বন্ধ করেছে, এরাও বন্ধ করেছে এরকম। আচ্ছা, এবং এটা ভেঙে যাওয়ার এই খুবই বেশি আশঙ্কা, এবং আমি মনে করি যে কারণে এই আপাতত যুদ্ধবিরতিটা হয়েছে সেটা হচ্ছে এই যে ইসরায়েলের অবস্থা যে কোথায় গিয়েছিল আমরা কম বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের বিভিন্ন পরিসংখ্যান থেকে বিভিন্ন তথ্যচিত্র থেকে একথা পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র দূরবর্তী অবস্থানের থেকেও ইরানের ক্ষেপণাস্ত্র খুবই কার্যকর ভূমিকা রেখে যাচ্ছিল, এবং মোসাদের হেডকোয়ার্টার, হাইফা মতো গুরুত্বপূর্ণ বন্দরনগরী, রাজধানী তেল আবিব, আরও বহু কিছু ধ্বংস হয়েছে। তাদের গবেষণা কেন্দ্র, তাদের যে অহংকারের যে প্রকাশ, ওয়াইজম্যান যে ইনস্টিটিউশন, যেটা গবেষণা কেন্দ্র, সমস্ত সবকিছু ধ্বংস হয়েছে। এমনকি মাইক্রোসফটের ধ্বংস হয়েছে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে পরিষ্কার হচ্ছিল, এবং ইসরায়েলের যে দিন দিন ইরানের হামলা বাড়ছিল এবং সেটা তাদের প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছিল, এটা দৃশ্যমান ছিল। এই অবস্থায় ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প তার মানে এই ব্যবস্থাটা করেছে, এবং ইসরায়েলও মেসেজ দিচ্ছিল যে যুদ্ধ বন্ধ করতে চাই। ইরান তো একটা পর্যায়ে বলছিল যে আমরা যুদ্ধ বন্ধ করবো না, এটা মানবো না, আমরা যুদ্ধ চলবে। একটা পর্যায়ে গিয়ে তাদের শর্তেই যুদ্ধবিরতি হয়েছে যে আমরা এই টাইম দিচ্ছি, এরপরে যেন ইসরায়েল হামলা না। প্রথম দিকে খবর উঠেছিল যে ইরান নাকি যুদ্ধ বন্ধ চাইছে, এরকম খবর না, এরকম কোনো খবর আসলে ভিত্তি পায়নি, এটা আমরা তো সবাই জানি। এবং ডোনাল্ড ট্রাম্প তো বারবার টুইট করেছে যে আমি নেতানিয়াহুকে বলেছি যুদ্ধ বন্ধ করো, এটা সেটা বহু কিছু। এবং আজকে যে ডোনাল্ড ট্রাম্পের কথা বললেন যে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কোনো সময় যুদ্ধ বিরতি ভেঙে যেতে পারে, অনেকগুলো ব্যাপার আছে। ডোনাল্ড ট্রাম্পের একটা নোবেল পুরস্কার বিজয় পাওয়ার একটা যে প্রশ্ন, সেই একটা ব্যাপার আছে। তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচনের আগে বহুবার তিনি বলেছেন, এমনকি 2011-12-13 সালে তিনি টুইট করেছিলেন এরকম ওবামার বিরুদ্ধে, যে ওবামা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং সেই হামলা, সেই যুদ্ধের বিরোধিতা করতেন তিনি। এবং এইবার তো তিনি বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ 24 ঘন্টার ভেতরে বন্ধ হবে, গাজা যুদ্ধ আমি থামিয়ে দেবো। তিনি এসে ফিরোজ মোল্লা ভাই একদম যথার্থই বলেছেন, তিনি এসে বরং যুদ্ধ থামানো তো দূরের কথা, তিনি আরও জড়িয়ে গিয়েছেন। এবং জড়িয়ে গিয়েছেন কিভাবে, যে B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরেও মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। এত কিছুর পরেও যখন বন্ধ হয়েছে, বন্ধটা হয়েছে মূলত
ইসরায়েলের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমি আপাতত আর কোনো কারণ দেখছি। আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি, ইসরায়েলের অস্ত্র ভান্ডার শূন্য হয়েছে, এই অস্ত্র ভান্ডার যখনই পূর্ণ হবে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা। ডাক্তার জাহিদুর রহমান, আপনি একটু বলবেন যে যেটা বললেন সিরাজুল ইসলাম, যে বোমারু B-2 বিমান দিয়ে যখন পারমাণবিক ইরানে হামলা করলো আমেরিকা, আমরা দেখলাম যে এরপরে ইরাকে মার্কিন ঘাঁটিতে এবং কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান কিন্তু হামলা চালিয়েছে। হ্যাঁ, এবং এই হামলা কবে, কখন, কিভাবে হবে সেই ইনফরমেশন কিন্তু কাতার এবং আমেরিকাকে ইরান দিয়েছে আগে। তাহলে এই হামলার দরকার কি ছিল? ওই যে আমি সিম্বলিক শব্দটা বললাম, তার আগে ভাইয়া যেটা বললেন এখানে একটা খুবই যৌক্তিক সমস্যা আছে। মানে ইসরায়েলের অস্ত্র শেষ হয়ে গেছে, তাই ইসরায়েল সিজফায়ার চায়, আবার অস্ত্র জমা করে অ্যাটাক করবে। তো ইরান কি এত বোকা, সে সিজফায়ারে ঢুকলো এবং ইরানের কোনো প্রবলেম নাই, সে সিজফায়ার মেনে নিল? ইসরায়েল যদি অস্ত্রের সংকটেই থাকে, আচ্ছা, ইরানের যদি কোনো সমস্যা না থাকে, ইরান তো এই সময় পেলাম তাকে আমি অ্যাটাক করে আরো চাপে ফেলে দেবো। কারণ ইসরায়েল মানে এইবারে আমি স্পর্শবার করে দেবো এরকম কিছু না। ইরানের এখানে কতগুলো পলিসি আছে। আমি একটু শেষ করি, আপনি আবার বলবেন। তার মানেটা, এবং ভাইয়া যেভাবে বলছেন ইসরায়েল তার অস্ত্র আবার নতুন করে বানিয়ে আবার অ্যাটাক করবে, সো ইসরায়েল আবার বসে থাকবে ওই অ্যাটাক পাওয়ার জন্য, এটা খুব যৌক্তিক না। আসলে আমি শুরুতে যে কথাটা বলতেছি এখনো আবার বলছি, আরেকটা কথা খুব জেনুইন, আপনি যেটা প্রশ্ন তুলেছেন যে কেউ সার্চ করতে পারেন, যুদ্ধ শুরু 3 দিনের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা টুইট আছে, তিনি আমেরিকাকে এই যুদ্ধ থামানোর জন্য অ্যাপিল করেছেন যে তুমি বললেই ইসরায়েল এটা বন্ধ করবে। এটা যেহেতু আমেরিকা বন্ধ করতে বলছে, এই খবরটা এসেছিল অবশ্যই ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসে, এবং টুইট, এটা প্রকাশ্য, এটা কোনো গোপন না, প্রকাশ্যে উনি এটা বলেছেন, এবং এই তথ্য আছে, এটা নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন। সে আর কোনো দেশকে মধ্যস্থতাও করতে বলেছে আমেরিকার সাথে, দরকার নেই, কিন্তু টুইটই আছে। আচ্ছা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আসলে দুই দেশ পরস্পরের প্রতি, কারণ যুদ্ধ যে জায়গায় এসে দাঁড়িয়েছে দুই দেশের পক্ষে, ইরানের পক্ষে খুব লম্বা সময়, আপনি স্ট্যাটিস্টিক্স নিলেই দেখবেন ইরান প্রথম রাতে 100-র বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে, 100-র বেশি ফায়ার করেছে ব্যালিস্টিক মিসাইল প্রতিদিন, ওটা কমতে থাকছে। আমি বললাম তো আপনার স্টক পাইল অনেক বেশি না, আবার আপনাকে রাখতেও হবে, কারণ আপনাকে অল আউট অ্যাটাক করে ফেলছে কিনা। এগুলো খুবই কমপ্লেক্স জিনিস, এগুলো বানানোর জন্য প্রচুর সময় লাগে, বানাতে আপনার জন্য এত ইজি না। 3000 বানাতে আপনার হয়তো 20 বছর সময় লেগেছে, এই হচ্ছে পরিস্থিতি। তো সেজন্যই বলছি প্রত্যেকেরই নতুন করে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এই দুই দেশের কারোই ছিল না। সো উভয়ই চেয়েছে সিজফায়ার হোক। আর ট্রাম্পের একটা সুবিধা যেটা হয়েছে একটু বলি, ট্রাম্পের ইনসেন্টিভ ছিল, ওনাকে আক্রমণটা করতে হয়েছে, উনি না করলে পছন্দ করতেন, কিন্তু আমরা জানি যে জায়নিস্ট লবি খুব শক্তিশালী, এবং তার রাইটিস্ট যারা আছে তার দলের একাংশ বিরোধিতা করেছে, কিন্তু রাইটিস্টদের চাপ ছিল। উনি এটা করলেন, এবং উনি একটা ডিল মেকার হিসেবে ওনার একটা ব্র্যান্ডিং উনি নিজে করেন। উনি এটা করে উনি বলছেন, এবং খেয়াল করবেন দুই দেশ বলার আগে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন, এবং এর আগে ভারত পাকিস্তানের সংঘর্ষ কিন্তু তিনি থামিয়েছেন। সো উনি যে একটা ডিল মেকার হন, উনি এই কারণে দুই দেশ যেহেতু চাইছে মাঝখানে এই কাজটা করে উনি করলেন। ট্রাম্পেরও এক ধরনের তার দিক থেকে মনে হচ্ছে তিনি অ্যাচিভ করলেন, এই হচ্ছে পরিস্থিতি। যদি সময় থেকে আসবো, আমি যেতে চাই ফিরোজমুল্লাহ আপনার কাছে, আপনি একটু বলবেন যে মানে এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের সংকট তো বোঝাই যাচ্ছে একটা ঘনীভূত সম্পর্কের দিকে যাচ্ছে, একটা সংকটের মধ্যে যাচ্ছে, ফলে এই অঞ্চলে কি অস্ত্র বেচা কেনা কি আরো বাড়বে? অস্ত্র বেচা কেনা এটা পূর্বেও ছিল, এবং ডাক্তার জাহিদ যেটা বললেন যে একটা লবি আছে যারা যুক্তরাষ্ট্রকে সমর্থন করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে করে, নির্বাচনের পরে করে, যুক্তরাষ্ট্রের সরকারকে করে, জি, সেই লবিটাই হলো অস্ত্র বেচা কেনার লবি। তারা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রাখেই এই কারণে, যাতে অন্য দেশগুলো তারা নিরাপত্তা সংকটে ভোগে, এবং তাদের নিরাপত্তা জোরদার করার জন্য তারা আমেরিকান অস্ত্রের দিকে ছুটে। তার মানেটা হলো এই যুদ্ধ অনেকটা তারা আর্টিফিশিয়ালি তৈরি করে, আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য। এবং আমেরিকার অর্থনীতির একটা বিরাট অংশই এই অস্ত্র বিক্রির উপর নির্ভরশীল। কারণ আমেরিকার অর্থনীতি শিল্পের মধ্যে মনে করেন যে আগে আমেরিকা গাড়ি উৎপাদন করত, সে মার্কেট আমেরিকার দখলে এখন নেই। এরকম অনেক কিছু আছে, ইলেকট্রনিক্স সামগ্রী, এই মার্কেটও এখন আমেরিকার দখলে নেই, এটা প্রায় চীন এবং অন্যান্য দেশ দখল করে নিয়ে গেছে। তাহলে আমেরিকার অর্থনীতি চলে কি দিয়ে? ম্যাক্সিমামই চলে যুদ্ধ বিমান বা অন্যান্য অস্ত্র মিসাইল এগুলো বিক্রি করে। তো আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্যই তারা ইচ্ছা করেই যুদ্ধ পৃথিবীতে বাঁধিয়ে বেড়ায়, এটা আমার অনুমান। এবং সবাই এটা একমত যে আমেরিকার অর্থনীতি শক্তিশালী রাখতে তাদের যে অর্থনীতির লবি, যেটা ডাক্তার জাহিদ বললেন জায়নিস্ট লবি,
তারা আমেরিকার প্রেসিডেন্টকে কখন কি করতে হবে এটা ডিকটেট করে এবং প্রেসিডেন্ট ওই অনুযায়ী অ্যাকশন করে। ধন্যবাদ। আমি এখন 30 সেকেন্ড সিরাজুল ইসলাম আপনাকে একটু সময় দিতে চাই। আমাকে একটা প্রশ্ন করেছিল যে জানিয়ে কেন করেছে, এটা আসলে ডিএসকালেট করার জন্য। আগেও একবার কাসেম সুলেমানিকে হত্যার পর ইরান করেছিল, মানে আমি আসলে খুব বেশি তোমাকে বেশি অ্যাটাক করছি না, আমি ঝামেলা করতে চাই না, আমি শান্তির দিকে যাচ্ছি, কিন্তু আমি আবার তুমি যেহেতু আমার মাটিতে অ্যাটাক করেছো, আমি তোমাকে একটু অ্যাটাক না করলে আমার প্রেস্টিজ থাকে না, এটা এইরকম একটা ব্যাপার। আচ্ছা সিরাজুল ছোট করে একটু বলবেন, সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু আবারও তেহরানকে পরমাণু অস্ত্র নিয়ে আবারও আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা জানি যে এর আগে 4 দফা আলোচনা হয়েছে, সেই আলোচনার মাঝখানে কিন্তু আক্রমণ হয়েছে বা যুদ্ধ বেঁধে গেল। এই আলোচনায় কোনো আশার আলো দেখবেন? কোনো আশার আলো আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাচ্ছে সেই রকম ভাবে ইরান চুক্তিতে যাবে না, এবং সেই কারণে কোনো আশার আলো নেই। আর একটা জাহিদ ভাই যেটা বললেন যে এ তো পাতানো খেলা হচ্ছে না ইরান এবং আমেরিকার ভিতরে, এতটা মিলেমিশে যুদ্ধ হয় না। এবং ইরান এবং আমেরিকা ইসরায়েল তারা জানি শত্রু। ইরান 1979 সালে বিপ্লবের পরে একদম প্রকাশ্য ঘোষণা দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা তার শত্রু, অতএব সেই শত্রুর মোকাবেলায় এবং এরকম বলে কয়ে যুদ্ধ হচ্ছে ব্যাপারটা তা না, বরং মার্কিন ঘাঁটি যে উড়িয়ে দিয়েছে ইরাকে আইন আল আসাদ ঘাঁটি কাসেম সুলেমানি হত্যা করার পর ইরান, সেই ঘটনায় আমেরিকার মানসম্মান থাকে, এতটাই বেইজ্জতি করতে দেবে সে তার সামরিক শক্তিকে এবং তার সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলবে না। সিরাজুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান এবং মোহাম্মদ ফিরোজ মোল্লা, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছি। যাবার আগে শুধু একটু বলতে চাই যে এই যুদ্ধে কে জিতলো কে হারলো সেই অঙ্কটা জটিল, তবে এটা নিশ্চিত যে এই যুদ্ধের ফলে বিশ্ব মানবতার একটা পরাজয় হয়েছে, এটা নিশ্চিত করে বলা যায়। তাহলে প্রশ্ন থেকেই যায় যে আমরা কি তাহলে এই যে সভ্যতার আলোকে আমরা যে একের শিখরে পৌঁছে গেছি, সেইখান থেকে আবার কি আমরা আদিম যুগে ফিরে যাচ্ছি কিনা, এই প্রশ্ন রইল। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।